দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকের বিষয়টি আগে বলে নিই, তারপরে এর ব্যাখ্যা করব। প্রতারক কারা আর ফ্যাসিস্টদের দোসরই বা কে? আমরা এটি একটু খোলাসা করবো একটু পরেই। তার আগে জানিয়ে রাখি, আমাদের এখানে আলোচনার জন্য রয়েছেন নীলোফার চৌধুরী মণি। তিনি স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং উনি সাবেক এমপি। রয়েছেন ডক্টর আব্দুল মান্নান, তিনি মজলিসের শুরা সদস্য এবং সহকারী সেক্রেটারি জেনারেল, ঢাকা মহানগরী দক্ষিণ, বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনাদের দুইজনকেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি একুশের ফ্যাক্ট চেক অনুষ্ঠানে। আমি কেন বললাম যে কে প্রতারক আর কে ফ্যাসিস্ট, আমরা পর্যায়ক্রমে সেটি দেখাবো। আপনারা নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তার একটি কথা ফেসবুক যে পোস্ট, সেটি খুবই আলোচনায় চলে এসছে। তার আমি যদি সংক্ষেপে বলি, তিনি বলেছেন পিআর নিয়ে জামায়াতে ইসলামের আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই না। তার যে স্ট্যাটাসটি সেটি ইংরেজিতে, আমরা একটু দেখতেও চাই, এখানে দেখুক। আর আমি একটু প্রথমটা পড়ি, পরে বাংলায় আমি দর্শকদের একটু বলবো। দ্য সো কল্ড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর মুভমেন্ট লঞ্চড বাই জামায়াত ইসলামী ওয়াজ nothing but a calculated political deception. Calculated political deception. আমি তিনটা শব্দ বলি: ক্যালকুলেটেড, পলিটিক্যাল ডিসেপশন, সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। আমি আর বেশি পড়তে চাই না, আরও অনেক কথা আছে, এটি আলোচনার ভেতরে আসবে। আমি জামায়াত নেতা ডক্টর আব্দুল মান্নান, আপনাকে নিয়ে শুরু করতে চাই। পিআর নিয়ে আপনাদের আন্দোলন একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা। আপনারা কিন্তু আপনাদের নতুন আন্দোলনের কর্মসূচিও আবার ঘোষণা করেছেন। যদি নাহিদ ইসলামের কথাই ধরে নিই, আপনারা কি প্রতারণার আন্দোলন তার ভাষায় আরও কন্টিনিউ করবেন? কেন এটি প্রতারণা, উনি বললেন কেন? আপনি কি ভাবেন? যে আপনাকে ধন্যবাদ, আমার মনে আপাকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ। দেখেন, রাজনীতিতে এক একজন এক এক ধরনের ভাষা, এটা নতুন না, এটা অনেক পুরাতন ব্যাপার। বহুজনকে বহু ভাষায় আখ্যায়িত করেছে। এটা একদিনে করে নাই, বছরের পর বছর করেছে, যুগের পর যুগ করেছে। কিন্তু মানুষের কাছে সত্যটা স্পষ্ট হতে অনেক সময় লাগে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে এই পিআরের যে আলোচনাটা, নাহিদ ইসলামের বক্তব্যের ভিতরে কিন্তু একটা স্বীকৃতি আছে যে জামাত ইসলামী পিআরের আলোচনা উত্থাপন করেছে, এটা কিন্তু তিনি স্বীকার করেছেন। জামাত ইসলামী পিআরকে সামনে নিয়ে আসছে। এটার দ্বারা আরেকটা জিনিস, ফিউচারে কি হবে, এটা এস্টাবলিশড হবে যে ফিউচারে আমরা কেউ বাংলাদেশে যখন পিআর প্রতিষ্ঠিত হবে সুদূর পরিসরে ভবিষ্যতে, তখন কেউ বলতে পারবে না যে এটার আমরা উদ্যোক্তা ছিলাম। ইতিপূর্বেও আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক আন্দোলন এবং তত্ত্বাবধায়ক সরকারের যে প্রস্তাবনা, এটাকেও অনেকে হাইজ্যাক করে নিয়ে গেছে। আপনাদের বিরুদ্ধে হাইজ্যাকের অভিযোগ করেছেন তিনি জামায়াত, কিন্তু জামায়াত এবং তার সহযোগীরা এটা ছিনতাই করেছে। ছিনতাই কে বলেছে? এটা নাহিদ ইসলাম বলেছে। না, নাহিদ ইসলাম বলছে প্রতারণা করেছে, ছিনতাইয়ের কথা বলেছে। আমি স্ট্রেট আবার বলি, দেখেন, আবার নাহিদ ইসলামরা কিন্তু উচ্চ কক্ষে পেয়ার চেয়েছে, আমরা দুই কক্ষে পেয়ার চেয়েছি। এখানে কিন্তু সুস্পষ্ট। আমি একটু পড়ে শোনাই, আমরা যে কার্ডটা আবার দেখাইতে চাই। বাট জামায়াত and its allies hijacked this agenda, reduced it to a technical PR issue and used it as a bargaining tool for their narrow partisan interest. জি, এটা নাহিদ ইসলামের বক্তব্য, বাট এটা জামাত ইসলামের বক্তব্য দেশ এবং জাতির কাছে সুস্পষ্ট। দেশ এবং জাতির সামনে আমরা একটা বিষয় উপস্থাপন করেছি, দেশের মানুষ এটাকে ওয়েলকাম করতেছে, বরঞ্চ প্রধান উপদেষ্টার সাথে অন্য অনেকে মিলিত হয়ে এই বিষয়টাকে সামনে এগোতে দিচ্ছে না। এ ব্যাপারে আমাদের অভিযোগ রয়েছে। কাজেই উনি যেটা বলছেন, কিসের কারণে বলছেন, এটা নাহিদ ইসলাম বলতে পারবেন, সুস্পষ্ট করতে পারবেন। আমি মনে করি না যে বাংলাদেশে আমরা এরকম প্রতারণার রাজনীতি, হাইজ্যাকের রাজনীতি আমরা করি না। তাহলে অনেক কিছুই আমরা নিজেদের মতো করে উপস্থাপন করতাম। একটু খোলাসা করুন না, প্রধান উপদেষ্টার সঙ্গে আরও অনেকে মিলে আপনি বলছিলেন, বিষয়টা কি? হ্যাঁ, দেখেন, এই যে প্রস্তাবনাটা আমরা দিয়েছি, পেয়ারের যে প্রস্তাব, এই প্রস্তাবটা ইগনোর করার জন্য যতগুলো ওয়ে আছে সেগুলোকে কি করছে, বিভিন্নভাবে ওনাকে আষ্টে পৃষ্ঠে ধরে ওনাকে এই লাইনগুলোতে যেতে দিচ্ছে না। এরপর প্রধান উপদেষ্টাকে
দ্বিতীয় হচ্ছে দেখেন আমরা জাতির বৃহত্তার স্বার্থে আমরা কিন্তু সেই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, আমরা স্বাক্ষর করেছি এবং এই জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েই যত কথা তো ওনারা আইনি ভিত্তি ক্লিয়ার করে জানে। আপনি বলছিলেন প্রধান উপদেষ্টার সহ কিছু, এখন বলছেন তাকে প্রধান উপদেষ্টাকে আমি বলি নাই, প্রধান উপদেষ্টার আশেপাশে অনেক উপদেষ্টারাই তাকে এই জাতীয় দেশের কল্যাণ হয় এরকম যে প্রস্তাবনাগুলো ছিল সেই প্রস্তাবনা বাস্তবায়নে বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে ওনাকে কি করে কাজ করতে দিচ্ছে না বলে আমাদের কাছে প্রতীয়মান। এবং এই কারণে কি পরিমাণ হতে পারে, এই কারণে একটু কি পরিমাণ উপদেষ্টা এরকম হতে পারে এটা আমি বলছি। দেখেন আমাদের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিন্তু বলেছেন যে আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে, আমরা সময় মতন প্রয়োজনে রেকর্ড আছে, রেকর্ড এই রেকর্ডটা কি, আমরা এটা কি অডিও রেকর্ড, আমাকে একটু সুযোগ দেন প্লিজ, এটা কি অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড না লিখিত রেকর্ড, একটু ক্লিয়ার করেন। যে রেকর্ডই থাকুক না একটু ক্লিয়ার রেকর্ড আছে, আপনি এই শব্দটুকুই রাখেন, যে রেকর্ডই থাকুক আমরা বলেছি যদি তারা জাতির সাথে প্রতারণা করে সেগুলো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান ক্লিয়ার করে তাদের অবস্থানকে ওপেন করে দিই। একটু আপনাকে আবার বাদ, এই রেকর্ড তাহলে কি চাপ সৃষ্টি করার জন্য যদি কোনো রেকর্ড ব্যবহার করা হয় সেটাকে আপনি কিভাবে, মানে তারা কি এই রেকর্ড কি তাদের কোনো নেগেটিভ ওয়ার্কের, তো সেইটা যদি হয় সেটি চাপ সৃষ্টি করার জন্য কি এখনই তো প্রকাশ করা উচিত না? এখনই প্রকাশ করার সময় আসেনি। তাহলে আমরা মনে করছি যে জুলাই সনদ সহ আরো যে ইস্যুগুলো আছে সেগুলো শেষ হয়ে যায়নি। আপনি দেখেছেন প্রধান উপদেষ্টা কিন্তু, আমি সেখানে উপস্থিত ছিলাম স্বাক্ষর অনুষ্ঠানে, সেখানে উনি বক্তব্য দিয়েছেন এবং বলেছেন যে পরবর্তীতে এখনো স্বাক্ষর করার সুযোগ রয়েছে যারা স্বাক্ষর করেনি। যে রেকর্ডের কথা বলেছেন সেই রেকর্ড তো নিশ্চয়ই নেগেটিভ রেকর্ড, নেগেটিভ রেকর্ড কি কখনো গোপন করা ঠিক হবে? গোপন করা হবে না। একটু বলি, এটা তো আপনাদের দলের স্বার্থে নেগেটিভ না, দেশের স্বার্থে নিশ্চয়ই। দেশের স্বার্থে যদি কোনো নেগেটিভ ওয়ার্ক থাকে আপনারা কেন গোপন করবেন, কি কারণে গোপন করা কি ঠিক হবে? আমরা গোপন করতে চাইলে আমরা এটা প্রকাশ করতাম না, আমরা ব্যক্তির সাথে কি করতাম মানে এটাকে আলোচনা করতাম যে ভাই আপনার ব্যাপারে আমাদের কাছে কিন্তু এই ডকুমেন্টস আছে, সো দ্যাট আপনি কি করেন, এটা তাকে বলা হতো পার্সোনালি, কিন্তু এটা গোপন, এটা জাতির সামনে আমরা উপস্থাপন করেছি। এখন যখন প্রয়োজন হবে আমরা তখন জাতির সামনে ক্লিয়ার করব। তাহলে এটা তো একসময় উপস্থাপন করা উচিত পুরোটাই তো। অফকোর্স হওয়া উচিত। এর আগে কিন্তু এনসিপিও বলেছে তারা কিছু উপদেষ্টাদের কিছু রেকর্ড বা ভিডিও তাদের কাছে রয়েছে কথোপকথন, সেগুলো প্রকাশ করবে। আপনাদের কাছে কিছু আছে সেগুলো প্রকাশ করবে, সময় মতো হবে। সব অস্ত্র একসাথে হয় না, এটা স্ট্র্যাটেজি অফ ওয়ার। আপনি একসাথে সব করবেন কেন? পর্যায়ক্রমে করেন। আপনাকে যদি কাউকে যদি অন রিকোয়েস্ট একটা কাজ করতে পারেন তাহলে কেন তার মান সম্মানটাকে একটু ঢাকা রাখলেই তো বরঞ্চ পুরো দেশ এবং জাতির মর্যাদা বাড়বে, শুধু ব্যক্তির না। তাহলে আরো যুদ্ধ আছে? হ্যাঁ, অফকোর্স আমাদের এই গণতন্ত্রের উত্তরণের পথে আমাদের আরো যুদ্ধ আছে, সেখানে রেকর্ড এগুলো আসবে। শুধু রেকর্ড না, আমাদের আরো অনেক ধরনের কিছুই আসবে, নিউ ডাইমেনশন জাতি দেখতে পাবে। নীলুফার চৌধুরী মনি, ওই যদি জামায়াত ইসলামী থেকে শুরু করেন যে তারা একটি রাজনৈতিক প্রতারণা, আমি আবারও বলি একটি সুচিন্তিত রাজনৈতিক প্রচারণা ছাড়া আর কিছুই নয়, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন। আর একই সঙ্গে কিন্তু রেকর্ডের একটা কথা শুনলেন, আপনি যদি এখান থেকে শুরু করে রেকর্ডে চলে যেতেন। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককেও শুভেচ্ছা। দেখেন, নাহিদকে আমি এই মুহূর্তে একজন পুরখা সৈনিক মনে করছি। নাহিদের আজকের এই কথাটা বলাটা এবং গতকালকের যে সনদে সই করা এবং তাদেরকে সুকৌশলে সুচিন্তিতভাবে তাদেরকে এইখান থেকে দূরে সরিয়ে রেখে যারা যারা সই করেছেন, যারা তাদের সাথে সম্পর্ক ছিল 1 বছর বা আরও অনেক দিনের, কারণ আমি মাঝে মাঝেই বলতাম যে এনসিপি হচ্ছে কোনো দলের বি টিম হিসেবেই তাদেরকে ওইভাবে তৈরি করা হয়েছে। সমস্যা চলে গেছে, বি টিমের আর দরকার নাই। গতকালকে সেটা প্রকৃষ্টভাবে বোঝা গিয়েছে। আপনি এখন বুঝে নেন যে আপনি যারা তাদেরকে ব্যবহার করেছে, আমি যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না, উনি বলে ফেলেছেন, আমরা মাইন্ড করব না। তো আমি বলছি, এটা নাম নাই বলি, যে বি টিম হিসেবে যারা এই ছেলে মেয়েদেরকে ব্যবহার করেছে তাদেরকে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে এই সম্পর্কটার। মাঝে মাঝে দেখবেন আপনি রাস্তা যখন বানানো হয়, ব্রিজ,
কালভার্ট, সাইডে একটা ছোট্ট কালভার্ট করে, ওটাকে আপৎকালীন যতদিন মেনটা না বানানো হয় ওটার উপর দিয়ে চলে। মেইনটা যখন হয়ে যায় তখন কিন্তু ওটাকে ভেঙে ফেলে, ওটাকে পরে আপনার কেজির দরে বিক্রি করে দেয়। তো আজকের যে এনসিপিকে যে অবস্থায় গতকালকে আমরা দেখলাম, সেটা অনেকটা কেজির দরে বিক্রি করার মতন অবস্থা হয়েছে তাদের। তারা যখন বুঝতে পেরেছে যে তাদের কোন অবস্থায় তারা পতিত হয়েছে, তখন তারা এই কথাগুলো চুলচেরা বিশ্লেষণে এখন প্রতারণা শব্দটা নিয়ে কি বলেছে যে জামাত বিআর নিয়ে সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা করেছে। সুচিন্তিত, তার মানে কি এটা বেশ সময় ধরে তারা করেছে। তো এই জিনিসটা কিন্তু এই জিনিসটা কিন্তু গত 2 দিন আগে জামাত যদি আমি আবারও তার শব্দটা শোনাতে চাই যে ইংরেজিটা অনেক বেশি এফেক্টিভ। দ্য সো কল্ড প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর মুভমেন্ট লঞ্চড বাই জামায়াত ইসলামী ওয়াজ নাথিং বাট আ ক্যালকুলেটেড পলিটিক্যাল ডিসেপশন। জি বলুন। জি, ওই লাইনটা ওইটুকুই হয়, সুচিন্তিত। তো এই যে ক্যালকুলেটেড ভাবে তাদেরকে যে এটা করলো, এটা জাতির জন্য দুঃখজনক। এই জন্য রাজনীতিতে অবশ্যই আপনার যুদ্ধে, রাজনীতিতে, প্রেমে এগুলাই বোধহয় কোনো আইন মানা হয় না, যে কারণে ওরা মরল না বাঁচলো সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। তবে আমি আবেগী রাজনীতি করি, তো কিছুটা নারী, তো আমার খারাপ লেগেছে এই জন্য যে এই ছোট ছোট বাচ্চা পোলাপানগুলোকে নিয়ে এসে মাতৃত্ব এখানে আপনি বলতেই পারেন। আমি কিন্তু ওদের সমালোচক, বাট এই জায়গাটায় মনে হয়েছে যে ওদের সব কিছু ধূলিসাৎ করে দেওয়া। ওদের দেখেন প্রধান উপদেষ্টা ওদেরকে লেখাপড়া থেকে সরিয়ে ফেললো, ওদেরকে যখন বলল যে এই ছেলেরা আমার নিয়োগদাতা, শেষ, তো ওদের মাথা নষ্ট করা শেষ। তাদের লেখাপড়া থেকে বিরত রাখলো, তারা ঠিক মতো পড়তে পারলো না, এবং যেটুকু অবশিষ্ট ছিল এটা কিন্তু গতকালকে শেষ করে দেওয়া হলো, অনেকটাই এরকম। তো এই জায়গা থেকে নাহিদ যে প্রপার বুঝতে পেরে যে এই শব্দটা শব্দযুগল ব্যবহার করেছে, আমি বলবো এটাকে যদি ধরে রাখতে পারে তাহলে ওদের সামনে আবার ভালো দিনটা এখনো তো সময় আছে, আসতেও পারে। আপনি যেহেতু এটা অনুভব করছেন, হ্যাঁ, আমি অনুভব বিএনপি তো করছি কিছু করতে পারে তাদের জন্য, শোনা যাচ্ছে আপনাদের ঘনিষ্ঠ না, বিএনপি তাদের জন্য কিছু করতে পারবে। আপনি যদি আপনার ভবিষ্যৎ না সরান, বিএনপি কিছু করবে না। বিএনপি জামাতের সাথেও তো 17 বছর ছিল, অথচ এই জামাত কি করেছে? নাহিদদের যে অবস্থা করেছে বিএনপিকেও তাই করেছে। যেই মুহূর্তে সরকার চেঞ্জ হয়েছে, পতিত সরকার, সাথে সাথে বলেছে যে একটা জালিমকে সরিয়ে আরেকটা জালিমকে নিয়ে আসবো। সাথে সাথে এটা বলতে কিন্তু একটা বারের জন্য দ্বিধা করে নাই যে এটা বলা ঠিক হবে কিনা। আমরা তো বরাবরই শোনেন, এই প্রতারণাকে আমি সম্মান করি। কেন জানেন? আমি তো প্রতারণা করলাম না আপনার সাথে, আপনি আমার সাথে করেছেন। আমার ক্ষমতা আছে, শক্তি আছে, তারপরেও কিন্তু আমি করি নাই, আপনি করেছেন। এটার জন্য আমি অপেক্ষা করি। প্রতারণা করলো আপনাদের সাথে, এই কথাটার অর্থ কিন্তু এরকমই মনে হয়। এই কথাটা আমি লাইনটা যদি এইভাবে বলি, এটা তো বলার মতো অবস্থা ছিল না, কারণ বিএনপি তেমন কিছু করে না। এবং প্রত্যেকটা জায়গায় যেটা বিএনপিকে সমস্ত বাংলাদেশে বিভিন্ন প্রোপাগান্ডা যেটা চলে, এটা আসলে একটা দলই খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। অন্যকে কিভাবে নাজেহাল করে নোংরা পর্যায়ে ফেলে দেওয়া যায়, এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। নিজে আমি একটা দল, আপনি এখন দলটা বের করার দায়িত্ব আপনার। আর এই যে রেকর্ডের কথা যেটা আসলো, সেটাই আমি সবচেয়ে অবাক হয়েছি যে উনি একজন পুরখাওয়া রাজনীতিবিদ। আমি তাহের সাহেবের কথা বলছি, যে উনি ওনার প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করেছেন। অবশ্যই উনি এইভাবে, আমি পারতাম না, উনি পেরেছেন। এই জন্যই বোধহয় আমার রাজনীতি হয় না, আমি ওনার মতো বড় নেতা হতে পারি না। উনি কিভাবে রেকর্ড করা আছে, এটা কিন্তু একটা আইনত দণ্ডনীয় অপরাধ। আপনি পারেন না, আমি আপনাকে জিম্মি করতে পারি না। অবশ্যই জনসম্মুখে তো নাই, উনি জিম্মি শুধু করেই নাই, উনি চরমভাবে থ্রেট দিয়েছেন। উনি বলেছেন তাদের কাছে রেকর্ড আছে, এবং যে কাজটা এনসিপি অবলীলায় করতে পারে, সে কাজটা কিন্তু অন্য সিনিয়র দল কিন্তু করতে পারে না। এনসিপির অনেক কিছু আমি ভুল করলে আমি বলবো যে এই দলটা যখন তাদের ছাত্র দল করার বয়স, ছাত্র রাজনীতি করার বয়স, তখন তারা মূল রাজনীতি করে, তাদের অনেক রকম ভুল হতে পারে। কিন্তু এই অন্য দলগুলো হোক, বিএনপি হোক, অন্য অনেক কিছু, তারা এই ভুলটা করলে সহজে ছাড়ার কথা না। তো ওনারা যখন এই যে রেকর্ড আছে, এবং এটাকে খুব সম্মানের সাথে আবার উপস্থাপন করা হয়, এই আবার বলছেন আমার ভাই, যে সহ-আলোচক ভাই বলছেন মান্নান সাহেব, যে তাদের আমরা সম্মান নষ্ট করতে চাই না।
ওই যে আমাকে জুতায় গাছে তুলছে, আমি কিছুই মনে করিনি, মানির মান পাহাড় সমান। তো এই যে একটা উপদেষ্টা কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে, যখন তার বিচার হবে, কিন্তু এই মুহূর্তে আপনার আমার তার সবার উপদেষ্টা, যখন উপদেষ্টাকে নিয়ে চুলচেরা এই ধরনের কথা বলবো যে তার আমি রেকর্ড করেছি, তার কণ্ঠ, তার কথা বলা, তার ভিডিও করেছি, তখন কিন্তু এটা আপনার আইনের মধ্যে পড়ে না। আপনি কিন্তু যেটাই হোক, অডিও হোক, যেটাই হোক, এটা যখন আপনি যে মানে সময়টা কতটা অসময়, যে আপনার অন্যায় করে আবার চরমভাবে এটাকে প্রকাশ করা হচ্ছে, চরমভাবে প্রকাশ করছে যে আমি তোমার অডিও করেছি অথবা ভিডিও করেছি, তুমি যদি আমার এই কথা না শুনো তাহলে তোমাকে কিন্তু আমি এটা করব। এটা কিন্তু ডাকাতদের কথা, গুন্ডা বদমাইশদের কথা, সন্ত্রাসীদের কথা, এটা কোনো সুস্থ রাজনীতির কথা হতে পারে না। আমি এই জায়গায় ঘোর প্রতিবাদ জানাচ্ছি একজন সাধারণ মানুষ হিসেবে। আমি কিন্তু সারাক্ষণ উপদেষ্টাদের সমালোচনা করি, এনসিপির সমালোচনা করি, বাট আজকে আমি এই দুইটা কথা আমার কাছে খুব খুব বেশি অপমানিত মনে হয়েছে, লজ্জাস্কর মনে হয়েছে। একজন 2 কলম লেখাপড়া জানা মানুষ হিসেবে আমি এই কথাটাই বলতে চাই। আপনার চরম শত্রু হোক না কেন, তারও কিন্তু আপনি অডিও ক্লিপ নিয়ে কথা বলতে পারেন না, আপনি করতে পারেন না। যে কাজটা শেখ হাসিনা পতিত সরকার করেছিল বলে এত কিছু হয়েছে, যে কারো 7 বছর 8 বছরের জেল হয়েছে, আপনার মনে পড়ে যে স্কাইপি নিয়ে ছাপানোর জন্য শুধুমাত্র মাহমুদুর রহমানের 4 বছরের জেল হয়েছিল। জি, রাইট। খালিদ মান্নান সাহেবের কাছে আমরা একটা প্রশ্ন দিয়ে আমরা বিরতিতে যাব। যখন আপনি বলবেন উপদেষ্টাদের রেকর্ড আছে, দ্যাট মিনস কোন উপদেষ্টা আমরা জানি না, তাহলে পুরো উপদেষ্টা পরিষদ একদম সবাইকে, আমি আর নাম বললাম না, সবাইকে সন্দেহের মধ্যে রেখে এটা কি আরেকটি অযাচিত কৌশল হয় না? আমি শব্দ প্রয়োগে হয়তো অতটা মুনশিয়ানা না, সবাইকে সন্দেহ। ঠিক আছে, না গোলাপানিতে মাছ ধরা। দেখেন আমি আপনাকে বলি, আমি যদি টের পাই আপনি ষড়যন্ত্র করছেন, আমি তো ওই প্রশ্নটা করি না, আমি বলছি যে ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য এগুলো করা হয়েছে এবং অনেক ধরনের ষড়যন্ত্র এই দেশ এবং জাতির বিরুদ্ধে হচ্ছে। সেই ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র স্থগিত করতে যাতে বাধ্য হয়, সেজন্যই তো এগুলো বলা হবে। তা না হলে এটা তো দেশের কল্যাণে বলা হয়। এখন সবাই সবাইকে সন্দেহ করবে না, সবাইকে সন্দেহ করলে সবাই ভালো থাকুক, সবাই নিট অ্যান্ড ক্লিন ইমেজ গ্রহণ করুক। কেন এই দেশ নিয়ে, আমাদের জাতি নিয়ে, আমাদের শহীদদের রক্ত নিয়ে, আমাদের আহতদের হাত পা নিয়ে তারা খেলবে? এটা তো খেলার সুযোগ নেই। আমি আপনাকে না, সবাইকে না, আমরা কতিপয় বলা হয়, সংখ্যা বলতে পারবেন যে 4 জন 5 জন। ঠিক আছে। আরেকটা আপা বলেছেন বি টিম, আমরা এনসিপি কে বি টিম বানিয়েছি। তো এনসিপি কে যদি আমরা বি টিম আপার কথাই ধরে নিই, হ্যাঁ না, আপনি বলেছেন এনসিপি কে বি টিম আমরা বানিয়ে যদি এই দেশকে ফ্যাসিস্ট মুক্ত করতে পেরেছি, এই ক্রেডিট আপনারা মনে রাখা উচিত। এই কাজটা তো আপনারা করতে পারেন নাই। এবং আপনি তাদেরকে আমাদের বি টিম করিয়ে আমরা এখন তাদেরকে ছুঁড়ে ফেলছি। কোথায় ছুঁড়ে ফেলেছি আমরা? এই এনসিপি বরং চকি করেছে অনেক কিছুকে নিজেদের, তারা তো দল হিসেবে এখানে আসে নাই। এনসিপি তো অনেক অভ্যুত্থানের পরে গঠিত একটা দল, কিন্তু সেই তাদের নেতৃত্ব ছিল, শুধু তাদের না, সকল দল মত পথের লোকেরাই কিন্তু ছিল। হ্যাঁ, অগ্রণীভাবে মিস্টার নাহিদ ইসলাম সহ আরও অনেকেই ছিল, কিন্তু এই দেশ এবং জাতির কল্যাণে তাদেরকে যে পরিমাণ সহযোগিতা দেওয়া, সাধারণ মানুষকে যে পরিমাণ সহযোগিতা, দল হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী যেটা করেছে, এই শহীদ পরিবার, আহত থেকে শুরু করে নিয়ে গোটা ভঙ্গুর অবস্থাকে গড়ে তোলার জন্য দিনের পর দিন, রাতের পর রাত, মানে কর্মসূচি পালন করে আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা যে কোনো ভালো কাজের প্রতি সহযোগিতা সকল দলের প্রতি থাকবে। জি জি, দর্শক, ফ্যাক্ট চেকে এবার একটা বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছে আমি হারুনুর রশিদ। আলোচনায় আছেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি, জামায়াত নেতা ডক্টর আব্দুল মান্নান। বিষয় হচ্ছে প্রতারক কারা, ফ্যাসিস্টদের দোসর কে। আপনারা জানেন যে 17 তারিখে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, তার আগে সকাল থেকেই সেখানে সংঘাত সংঘর্ষ হয়েছিল। যারা জুলাই যোদ্ধা তারা বলেছেন যে তাদের দাবি এখানে নেই, এবং সেটি পরে অবশ্য সংশোধন করা হয়েছে, পাঁচ দফাটা সংশোধন করা হয়েছে। কিন্তু সেই বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কি বলেছেন, একটু শুনি তো।
কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। এবং আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী যে এখনও সমস্ত জায়গায় এই বিভিন্ন ফাঁকফুঁক করে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, সেটা গতকালকেও দৃশ্যমান হয়েছে। এটা 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 নিয়ে কিন্তু নাহিদ ইসলাম আর একটা রিপ্লাই দিয়েছেন এবং সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে বলেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব, উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং হয়তো তিনি ভুলবশত, হয়তো তার কাছে তথ্য না থাকার কারণে তিনি এরকমটা বলেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দিয়ে দাঁড়িয়েছিল। আতিকুল গাজী যার হাত কাটা গিয়েছে, তাকে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, যখন শহীদ মীর মুগ্ধের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, শহীদ ইয়ামিনের বাবাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বলা হয়, তাদের যে কোনো দাবির জন্যই, দাবির প্রেক্ষিতে, সেটা আমাদের জন্য খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। ফলে আমাদের আহ্বান থাকবে তিনি তার এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করবেন এবং সেই আহত যোদ্ধা এবং শহীদ পরিবারদের কাছে ক্ষমা চাবেন এবং তাদের সাথে বসে জুলাই গণ অভ্যুত্থানের গল্পটা শুনবেন। জি, সালাউদ্দিন আহমেদ কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছিলেন, পরে সেটা আমরা বলবো। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আমার প্রশ্ন যে সালাউদ্দিন সাহেব উনি বলছেন যে জুলাই যোদ্ধাদের ফ্যাসিস্ট বলেছেন এবং সালাউদ্দিন সাহেব আন্দোলনের সময় দেশে ছিলেন না, তার এই কারণে তিনি বুঝতে পারছেন না। আরেকটি বিষয় আমি বলতে চাই এখানে, ওই দিন সকালবেলা এই যে বিক্ষোভ বা আন্দোলন বা জাতীয় সংসদের সামনে যাই হয়েছে, সেটি যদি অযৌক্তিক হতো তাহলে পঞ্চম দফাটা কেন আবার সংশোধন হলো? সালাউদ্দিন সাহেব নিজেই তো আবার পোস্ট দিয়েছেন, তাহলে এই প্রশ্নটি কিভাবে এলো? দেখেন, একটা কথা বলি, সালাউদ্দিন সাহেব বুঝাতে চেয়েছেন, উনি প্রথম লাইনটায় কিন্তু প্রথম শব্দটা বলেছেন কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। প্রথমে আগে লাইনটা এমন ছিল, কিছু সংখ্যক, ওইখানে যারা ঢুকেছে তাদের সবাই না, কিন্তু তার মধ্যে কিছু সংখ্যক। আমি যদি এই দুই দলের উপরই আমি সম্মান রেখে বলছি যে যমুনার সামনে যখন আওয়ামী ফ্যাসিস্টের যখন মিছিল হয়, জঙ্গি মিছিল হয়, তখন আপনারা কি মনে করেন বা নাহিদরা কি মনে করেন? অথবা এনসিপি কার্যালয়ের সামনে 2 দিন পর পর যখন মিছিল হয়, ককটেল বিস্ফোরণ হয়, তার মানে কি ওরা তো নিশ্চয়ই আপনার জুলাই যোদ্ধা না, তারা তো ফ্যাসিস্ট। তো ফ্যাসিস্টরা, এই ফ্যাসিস্টরা যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে, যে কোনো বড় মিছিলে হোক, সেটা বিএনপি হোক, জামাত হোক, আপনার এনসিপি হোক, যেটাই হোক না কেন, অনেকগুলো লোকের মিছিলের মধ্যে যখন 5-10 জন 20 জন 50 জন ঢুকে যায়, কেউ টের পায় না। যদি দাড়িওয়ালার সাথে দাড়িওয়ালা ঢুকে যায়, টের পাওয়ার কথা না, একটা পাঞ্জাবি সবারই আছে, ঠিক তেমনই প্যান্ট শার্ট সবাই পরে, ঢুকে যেতেই পারে। সেই জায়গায় সালাউদ্দিন সাহেব তো এই কথাটাই বলেছে, কারণ যারা 5 নাম্বার আপনি বললেন যে পঞ্চম দফাটা সংশোধন করেছে, সংশোধন শোনেন, সংশোধন সংযোজন এটা হতেই থাকবে, এটা কোনো ব্যাপার না। যেহেতু তাদের অবজেকশন ছিল, অবজেকশনে শুধু তারা না, বামরা যারা তাদের অবজেকশন আছে, সেটাও কিন্তু ওইভাবেই সবাই কথা চিন্তা করেই কিন্তু করা হয়েছে। এখন আপনি বলেন যে এই যে কথাটা নাহিদ সাহেব কেন নিজের উপর সম্পূর্ণটা নিয়ে নিলেন, সেটা তো সালাউদ্দিন সাহেব তো সম্পূর্ণকে বলেন, কিছু বলেছে। এটা কেন নিলেন? তাদের ওই দিন মন খারাপ ছিল, তারা সিগনেচার করতে যান নাই, তারা মনে করেছিল তারা সিগনেচার না করলে অনেকেই করবে না, কিন্তু প্রত্যেকেই করে ফেলেছে। মাত্র 30টা দলের মধ্যে মাত্র 6টা দল করে নাই, এর মধ্যে বামই আছে 4টা। তো আর গণফোরাম গতকালকে করে নাই, আজকে কিন্তু করে ফেলেছে। তো আপনার তাহলে তাদের তো মন খারাপ হবে, কারণ তারা সংখ্যাগরিষ্ঠ না পেলে তো গণতন্ত্র টিকবে না। গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠের কথাই বলে। তো এটা গণতান্ত্রিক উপায়ে গতকালকের আপনার সনদটা আপনার বৈধতা পেয়েছে। সেই জায়গায় নাহিদ সাহেবের রাগ আছে, শেষ তার জায়গা থেকে বলছে। সালাউদ্দিন সাহেব যা দেখেছেন, আমি আপনাকে শেষ করি আগে, ওইখানে যারা ছুটে গিয়েছে, সীমার বাইরে গিয়েছে, সীমা পর্যন্ত যাওয়া কিন্তু অসুবিধা ছিল না।
যেটুক পর্যন্ত সাধারণ জনগণ যেতে পারে যেতেই পারতো, কিন্তু যখন তারা টপকে টপকে যাচ্ছিল এবং কাউকে কেয়ার করছিল না, মানে সবাই তখন কিন্তু এখানে ওই আন্দোলনে যারা লিড দিয়েছে 17 তারিখ নেতৃত্বে কি ফেসিস্ট ছিল না জুলাই যোদ্ধারা ছিল? আমি ডাইরেক্ট প্রশ্ন করছি। আমি আপনাকে এটাই বলছি, জুলাই যোদ্ধারা ছিল, আমি অস্বীকার করছি না, সালাউদ্দিন সাহেব অস্বীকার করছে না। তার মধ্যে কিছু সংখ্যক ওইখানে কুন্দল বাঁধানোর জন্য তো কিছু মানুষ সবসময় মুখিয়ে থাকে, সেই জায়গায় গিয়েছে। এবং আপনি দেখেন পুলিশ কিন্তু তাদেরকে ফেরাতে পারে নাই, তাদের জন্য সেনাবাহিনী আনতে হয়েছে। এই যে সামান্য ছোট ছোট ঘটনাও যদি সেনাবাহিনীকে আনতে হয়, তাহলে তো এই দেশের নির্বাচনটা কিভাবে হবে 300 আসনের? আপনি বলেন যে দেশের সংসদটাই সেভ হতে পারে না 600-700 ছেলে মেয়ের দ্বারা, তাহলে আপনার নির্বাচনের দিন কি হবে? আমি যদি আপনাকে উল্টা এই প্রশ্নটা করি, আচ্ছা আর নির্বাচনের 2.5-3 মাস 3.5 মাস, তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ার বলতে চাই যে এইখানে তো এটা কালকের জন্য এটা প্রযোজ্য ছিল না, এটা দুঃখজনক ঘটনা। কেউ অভিমান করে আসতে নাই পারে, কিন্তু তার মানে এই না যে ওইখানে যা জঙ্গি হামলা করতে হবে। জি, তার মানে এই না যে ওখানে গিয়ে দৌড়ায় জঙ্গি হামলার মতো হামলা করতে হবে। জঙ্গি হামলা হয়েছিল না, জঙ্গি হামলার মতো যেটা বাহ্যিকভাবে যা দেখা যায়, দৌড়ে যখন একটা জিনিসের উদ্দেশ্যে যাওয়া হয়, সে উদ্দেশ্যটা তাদের যদি ওইভাবে বের করা না হতো, কালকের প্রোগ্রামটা কিন্তু সুষ্ঠুভাবে হতে পারতো না। এটা আপনিও জানেন, আমিও জানি। মানে টার্গেট কি ছিল তাহলে? টার্গেটটা প্রোগ্রামটা, আমি যেহেতু সিগনেচার করব না, আমি প্রোগ্রামটাই হতে দিব না, সুযোগ যদি আমার হাতে থাকে। কে সিগনেচার করবে? এটাই সিগনেচার এনসিপি করে নাই, আমি তাদের কথা বলছি। তাদের প্যাট্রোনাইজেশন এটা, এরা তো এনসিপির নাম দিয়েই গিয়েছে, প্যাট্রোনাইজেশন কিনা আমি তা জানি না, কিন্তু নামে তো এনসিপি হয়ে গেছে এবং নাহিদ তো এদের পক্ষই নিয়েছে। এবং এইখানে সালাউদ্দিন সাহেব যখন বলেছে কিছু সংখ্যক, আবারও আমি বলছি কথাটা, কিছু সংখ্যক যারা গিয়েছে তার মধ্যে কিছু সংখ্যক, এই অতগুলো 1 মণ দুধের মধ্যে কিন্তু 1 ফোঁটা চুনাই যথেষ্ট দুধটা নষ্ট করার জন্য, বেশি লাগে না। আমি ওই কথাটাই বুঝাতে চেষ্টা করেছি যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন। আমি ডক্টর আব্দুল মান্নান সাহেবকে করে আপনার কাছে আসবো। ধরেন 2:30টার সময় বলল যে তাদের এটা যৌক্তিক দাবি, সালাউদ্দিন সাহেব স্ট্যাটাস দিল এটা মেনে নেওয়া হোক। এটি কিন্তু তারা আগের রাত থেকে কয়েকদিন আগে থেকেই বলছিল, যদি যৌক্তিক হবে তাহলে এটা তো আগেই সংশোধন করা যেত। তো তারা কি এই যে আমাদের যে সংশোধন কমিটি বা জাতীয় ঐক্যমত্য কমিশন, তারাই ভুলটি কেন করলো? তারা তো সংশোধনই যদি করলো, আগে কেন করলো না? তাহলে এই নাটকটি কেন করলো? ডক্টর আব্দুল মান্নান একটু বলেন তো। আমার কাছে তো বিস্ময়কর মনে হয়। এটা তো স্পষ্টই বোঝাই গিয়েছে, ওনারা হয়তো কারোর সিগন্যাল বা স্ট্যাটাসের অপেক্ষা করছিলেন, তারপরে এটা করেছেন। মানে একটু ক্লিয়ার করেন। হ্যাঁ, ক্লিয়ার তো আপনি বলেছেন যে একজন স্ট্যাটাস দিয়েছেন, এরপরে ওনারা বলেছেন যে ঠিক আছে এটা সংশোধন করা হলো। তাহলে বোঝা যাচ্ছে যে মানে জুলাই যোদ্ধা যারা, এখানে আপা একটা কথা খুব ভুল বলেছেন, সেটা এনসিপি করেছে। নো, এনসিপি করে নাই, তারা জুলাই যোদ্ধা শহীদ পরিবার আহত তারাই এসেছে। তো তাদেরকে না বুঝতে পারা তো এত বড় একটা দলের বড় বড় পজিশনে যারা আছেন, তাদের আশেপাশে যারা আছেন, এটা তো আমি মনে করি জাতির জন্য দুর্ভাগ্য। এবং ইতিপূর্বে আমার সম্মানিত নেতার ব্যাপারে আমি তো এনসিপির অনেক দায়িত্বশীলকে মানে তার এলাকায় যে এটাও বলতে শুনেছি, শিলংয়ের অমুক তমুক এরকম তো আছে, অভিযোগ আছে, দীর্ঘদিন সেই দেশে থেকে এসেছে। অভিযোগ দিয়েছে না, এনসিপি দিয়েছে। কি অভিযোগ? এনসিপির যে বলেছে যে শিলংয়ের যিনি দীর্ঘদিন থেকেছেন, তিনি ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করেন। যখন জুলাই সনদের যে আইনি ভিত্তি দেওয়া, ঐক্যমত হওয়া নিয়ে অনেক ধরনের প্রবলেম হচ্ছিল, আপনি জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি সে কিন্তু কক্সবাজারে যে এই জাতীয় মন্তব্য করেছে। কিন্তু শিলংয়ে থাকার প্রশ্ন উঠবে কেন? কেন উঠছেন? আমি বলছি যে আচরণগত ফিরে আসার পরে দেশকে ওন করে, জুলাই যোদ্ধাদেরকে ওন করে যে কথাগুলো যেভাবে ওনার থেকে এক্সপেকটেশন ছিল, সেটা যখন হচ্ছিল না, তখন কিন্তু জুলাই যোদ্ধাদের যারা প্রতিনিধি তারা কিন্তু এগুলো বলতেছিলেন। এবং শেষটাও উনি সংসদ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে, এখানে তাদেরকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে আমলিগের সাথে কানেকশন করাটা আমি মনে করি এটা জাতির জন্য দুর্ভাগ্য। এবং আমার মনে হয় যে এনসিপি এবং জুলাই যোদ্ধারা এগুলোকে ভালোভাবে বুঝবে এবং কারা মানে এই দ্বিতীয় স্বাধীনতা এবং এই জুলাই গণ অভ্যুত্থানকে ওন করে, কারা ওন করে না, কারা এটার আইনি ভিত্তি দিতে চায়, কারা এটাকে হ্যাঙ্গিং করে রাখতে চায়, এই বিষয়গুলো ডে বাই ডে জাতির সামনে ক্লিয়ার হয়ে যাবে। একটা বিষয় হচ্ছে ওই দিনের ঘটনায় নীলুফার চৌধুরী মনে আপনাকে ছোট্ট করে কোশ্চেন করতে চাই, আপনাকে আসবো। মোটামুটি 900 জনের বিরুদ্ধে পুলিশ কিন্তু অলরেডি মামলা করেছে, 4টা মামলা।
আপনি যদি এখানে লোকজন দেখেন তাহলে 900 জুলাই যোদ্ধাদের বাদ দিলে 900 আওয়ামী ফ্যাসিস্ট অ্যাকর্ডিং টু সালাউদ্দিন আহমেদ। তো ওইখানে 900 ফ্যাসিস্ট যখন আসলো, আওয়ামী ফ্যাসিস্ট 900 আসামি, আমি আপনাকে বলছি স্পেসিফিক, তাহলে 900 আসামির ব্যাপারে, ফ্যাসিস্টের ব্যাপারে পুলিশ কোথায় ছিল? না, এখানে আমি আপনাকে একটু ক্লিয়ার করি। মামলা যদি করে একজন, আপনি খুব ভালো মানুষ, আপনি স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু আপনি একটা অপরাধ করছেন, আপনার নামে কি মামলা হবে না? একটা মুক্তিযোদ্ধা দিয়ে তো আপনি পার পেতে পারেন না। ওখানে যেভাবে দৌড়ে গেছে, ওখানে যেভাবে সীমা লঙ্ঘন করা হয়েছে, সেখানে পুলিশ একটা মামলা দিতেই পারে। সেখানে A to Z মামলা যারা গিয়েছে তারা আসামি হতে পারে আপামর। পরে মামলায় কি হবে না হবে, কতটা মামলা উদ্যোগ করবে, সেটা পরের হিসাব। তো সেইখান থেকে কিছু সংখ্যক, আমি তো আপনাকে বুঝালামই যে 1 মণ দুধে 1 ফোঁটা চুনায় যথেষ্ট। 900 তো 900 তো এই আপনার ফ্যাসিস্ট হবে না। ফ্যাসিস্ট থাকলে কিছু সংখ্যক থাকতে পারে, তাদের সাথে দৌড়ে গেছে। আপনি আমাকে একটা কথা বলেন তো, জুলাই যোদ্ধা 50টা জুলাই যোদ্ধাকে একসঙ্গে দাঁড় করানো একজন আরেকজনকে চিনে কিনা? সমস্ত বাংলাদেশে কিন্তু এরা নেমেছে, অস্বীকার করছি না, কিন্তু একজন আরেকজনকে চিনে না। তো ওইখানে যদি 900 হয়ে থাকে, 900 জন যে একজন আরেকজনকে চিনে, এটা কিন্তু ঠিক না, চেনার কথা না তাদের, এটাই স্বাভাবিক। দেখেন, আমি আপা আসলে জানি না জুলাই যোদ্ধাদের ব্যাপারে আপা বা তার দলের রিসার্চ বা জানাশোনা কতদূর। আমি যতদূর জানি, জুলাই শহীদ পরিবারদের আলাদা নেটওয়ার্ক আছে, তারা একসাথে বসেন, তাদের মেসেজিং হয়, চ্যাটিং হয়, পরস্পরের দুঃখ দুর্দশা যে যার সাধ্য মতন পাশে থাকেন। আমি অনেকগুলো শহীদ পরিবারের সাথে ইনভলভ আছি জুলাইয়ের। তো শহীদ আনাস, শহীদ জোনায়েদ, শহীদ ইসমাইল হোসেন রাব্বি আমার নির্বাচনী এলাকার, আমি তাদের পরিবারের সাথে যখন দেখি, তারা দেখি একজন রংপুরের খবরও রাখে, তারা অন্য অন্য জায়গার খবর রাখে, তার মানে তাদের নেটওয়ার্ক আছে। আবার যারা আহত আছে তাদেরও কিন্তু কি আছে, তো এই জায়গাগুলোতে আমরা, আপাজি বললেন যে কে কাকে চেনে, আমি মনে করি এখন জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবার পরস্পরকে ব্যাপকভাবে চেনে। আমরা বরঞ্চ তাদের প্রতি যে আমাদের কৃতজ্ঞতাবোধ এবং দায়বোধ, এটা আমরা দেখাতে ব্যর্থ হচ্ছি। আর 900 আসামি, এটা দুর্ভাগ্যজনক। এখানে আমি মনে করি যে এটার মাধ্যম দিয়ে আপনি জবাবটা দেবেন। আমি আবার একটু মনে করি, দাবিটা কিন্তু যৌক্তিক স্বীকার করে নিল, দাবিটা কিন্তু যৌক্তিক স্বীকার করে নিল। একদিন আগে করলে কিন্তু এটা ঝামেলাটা হলো না, তাদেরই সৃষ্ট, আপনি এই প্রবলেমটা ক্রিয়েট করা হলো, এখন আবার 900 আসামি। এই যে এখানেই বোঝা যাচ্ছে যে এটাকে পুঁজি করে কেউ আগামী দিনে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। কি ধরনের এজেন্ডা? সেটা হচ্ছে বাধ্য করা, তারপরে অন্য ধরনের মানে প্ল্যান তৈরি করে একটা জায়গাকে মানে সমৃদ্ধ করে দেয়া, কাউকে একটু বেশি সুযোগ করে দেয়া, কাউকে মানে একটু ব্যাকফুটে পাঠিয়ে দেওয়া, এই জায়গা থেকে যেন কথা শুনতে বাধ্য হয়, কাউকে একটু অ্যাডভান্টেজ দেয়া। শুনবো আরো আপনাদের কথা শুনবো। দর্শক, ফ্যাক্ট চেকে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফ্যাক্ট চেক নিয়ে ফিরে এলাম। আমি হারুন রশিদ, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা এই যে জুলাই সনদ স্বাক্ষর হলো, তো এনসিপি তো মোটা দাগে করেনি, তবে স্কোপ রয়ে গেছে, আজকে আবার গণফোরাম করেছে। কিন্তু এনসিপি কি বলছে, যারা জুলাই সনদে স্বাক্ষর করছে তারা কারা, একটু দেখি তো। যারা গতকালকের অনুষ্ঠানে গিয়েছিল, গতকালকে যেই প্রক্রিয়ায় স্বাক্ষর নিয়েছে, গণ অভ্যুত্থান থেকে এবং জনগণ থেকে তারা ছিটকে গিয়েছে। ফলে আমরা চাই যে তারা জনগণের কাছে আসুক। জি, নাহিদ ইসলাম বললেন। নীলোফার চৌধুরী মনি, আপনাকে যে যারা সই করেছে ওখানে গিয়ে, যে প্রক্রিয়া করেছে, গণঅভ্যুত্থানের যে চেতনার বাইরে চলে গেছেন, ওরা ছিটকে পড়েছেন। এটা তো নাহিদ ইসলামের কথা, এটা সবার কথা না। নাহিদ ইসলামের এখন বলার মতো কোনো কথা নাই, অনেকটা ওই যে ধান নাই খড় পাড়ানো, বলার মতো কথা নাই দেখে নাহিদ ইসলাম এই কথাটা বলছে। যদি যেভাবে নাহিদ ইসলামরা কথা বলছে, আপনি যদি, কথা তো আর হারিয়ে যায় না, কি কথা বলছে, যে এই জুলাই সনদ যদি স্বাক্ষর না করা হয়, এই জুলাই যদি আপনার এই প্রাতিষ্ঠানিক রূপ না লাভ করে, তাহলে আমরা নির্বাচনে যাব না, তাহলে আমরা এটা হতে দিব না, তাহলে ওটা হতে দিব না, এই যে থ্রেটগুলো। আমার কথা হলো যে তারা কিন্তু এই দুইটা জিনিস, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, দুইটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করলো, কিন্তু যখন এগুলা সফলতার মুখ দেখতে গেল তখন তারা নাই। ঘোষণাপত্রে যাও বা তারা ছিল 2-1 জন, অনেকেই তারা মনের দুঃখে বনবাসে গিয়েছে,
সেই কক্সবাজার গিয়েছে, সেই নিয়ে কত কাহিনী হলো। আর এটাই তো একদমই আসে নাই, যে সেটাই যদি না এসে থাকে, আমি এইটুকু বলবো তার বক্তব্যে এইখানে অদূরদর্শিতা তো অবশ্যই প্রকাশ পেয়েছে। আইন সবার জন্য সমান। আপনি যে কিছুক্ষণ আগে যে কথাটা বললেন, এই 900 না 9 জন কয়জন, এখানে মুক্তিযোদ্ধাকে, জুলাই যোদ্ধাকে বিশেষ কোনো দলের লোক কিনা, এগুলো কিন্তু দেখা হয় না। যখন একটা মামলা করা হয় তখন যে অপরাধী বা প্রাথমিকভাবে বিবেচ্য হয়, তখন সেইভাবেই মামলাটা করা হয়। যখন সেখান থেকে স্খলন ঘটে যে না, সে এখানে ছিল না, এটা ভুল প্রমাণিত হয়েছে, তখন কিন্তু সে এখান থেকে মুক্ত হয়। আমি এই কথাটা বলতে চাচ্ছি। সো ওই মামলা হওয়াটা বড় কথা না, এটা একটা জিনিস তো আমাদের মানতেই হবে যে এই তরুণরাই তো অভ্যুত্থানের নেতৃত্ব আমরা এখনো স্বীকার করছি, এবং তারাই তো ফ্রন্ট লাইনে ছিল। সুতরাং তাদের সেই তো জুলাই সনদের আইনি ভিত্তি চাচ্ছেন তারা, আরো কিছু বিষয় রয়েছে। আমরা তো তাদের জন্যই এই আইনি ভিত্তিতে গেলাম। বিএনপি তো রাজি ছিল না, আপনি জানেন। বিএনপি বলেছিল এটাই হবে, নির্বাচন হওয়ার পরে যারা নির্বাচিত হবে তারা এটা সংসদে এনে সংসদের মাধ্যমে এটা পাশ করা হবে, এই কথাই তো ছিল। কিন্তু তারা কিন্তু তখন এই এনসিপি থেকে শুরু করে অন্যান্য দল, জামাতও, তারা কেউই রাজি ছিল না। না, হতেই হবে যখন তখন বিএনপি রাজি হয়েছে। লাইক আপনার পিয়ার নিয়ে কথা বললেন, পিয়ার নিয়ে তো বিএনপি রাজি ছিল না, জামাতের হতেই হবে। আপনি কি জানি একটা বলেছেন, ধান কি জানি, আমি ঠিক ধান নাই খড় পাড়ানো, মানে সেটিকে একজন এনসিপি নেতা যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব, তাদেরকে বলতে পারেন তাদের কি কাজ নেই? আমি তাদের কাজ নেই তা বলি নাই, তাদের এই ব্যাপারে তারা নিজেরা জান নাই, তারা নিজেরা বয়কট করেছেন, তারপরে তারা বড় বড় কথাগুলো বলছেন। যখন একটা জিনিস বলেন না, আমরা সবাই 3 জনই এখানে মুসলিম, বলেন না যে 10 জনে একটা কথা বললে আল্লাহ বিশ্বাস করেন, মানে 10-এর সাক্ষী আল্লাহ শুনেন। এই জায়গাটায় বিএনপি কিন্তু রাজি ছিল না। বিএনপি রাজি হয়েছে কেন? 10 জন রাজি, তাই বিএনপি রাজি হয়েছে। তো বিএনপি পর্যন্ত গেল, বিএনপি পর্যন্ত সিগনেচার দিল, জামাত এত কিছু বললে পরে জামাত সিগনেচার দিল, তাহলে ওদের এই আন্দোলনটাই ছিল ওদের। আমি আবারও বলছি, এই আন্দোলন, এই প্রোক্লেমেশন, আপনার মনে পড়ে শহীদ মিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ঘোষণা দিয়ে ফেলছিল প্রোক্লেমেশন, সংবিধান ছুঁড়ে ফেলা। আমরা কেন সরিয়ে দিব? তারা নিজেরাই তো সরে গেল। তাদেরকে মোস্ট ওয়েলকাম করেছে। সবশেষে আপনি দেখেন আলী রিয়াজ সাহেব, উনি ওই আপনার ওই ইটা আপনার সূত্রটা 5 নাম্বারটাকে চেঞ্জ করেছেন, ওইখানে পরিবর্ধন করেছেন, তারপরে তারা আসলো না কেন? আগে করলেন না কেন? ধরেন আগে এটা হলো বার্গেনিং এর চরম সীমানায় থাকে। এদের বার্গেনিং করতে হবে কেন? তাদের যদি যৌক্তিক হয় তাহলে বার্গেন করতে হবে কেন? অনেক কিছু তো যৌক্তিক হলো, তাহলে তো এতই যদি সব যৌক্তিক হতো তাহলে তো নোট অফ ডিসেন্ট থাকতো না। আপনি বলেন সব কিছু এখানে যৌক্তিক না, কিছু আছে উঠিয়ে রাখা, নোট অফ ডিসেন্ট আছে, ওটা নোট অফ, আপনার ইলেকশন হলে ওটা নোট অফ ডিসেন্টের জায়গায় নোট অফ ডিসেন্টই থাকবে। পরবর্তী আপনার সরকার যারা গঠন করবে, যারা ইলেক্টেড হবে, তারা ওইটা নিয়ে এবং বিরোধী দলকে নিয়ে, সবাইকে নিয়ে ওটা নিয়ে আলোচনা করবে। আলোচনায় হা জয়যুক্ত হয়েছে না না জয়যুক্ত হয়েছে, এটা দেখার পরে ওটা সফলতার মুখ খুঁজে পাবে। তো এই জায়গায় আপনার নোট অফ ডিসেন্টকে যদি আপনি মেনে নেন, তাহলে এই কথাটা কেন আমি মানব না? তাদের সব কথাই তো সবার মানা সম্ভব না। জামাত অনেক বার্গেনিং করেছে, তারপরে জামাত গিয়ে কিন্তু সিগনেচার দিয়েছে। জামাত যখন কালকে গিয়েছে তখনও কিন্তু আমরা মনে করেছি জামাত মনে হয় সিগনেচার করবে না, কিন্তু জামাত কিন্তু সিগনেচার করেছে। তাহলে তারা কেন সিগনেচার করলো না? তারা কেন, তাদেরটা যখন চেঞ্জ হচ্ছে তখন সকাল থেকেই কিন্তু আপনার খেয়াল করেন টেলিভিশনের ট্রলে কিন্তু দেখা যাচ্ছিল যে সংশোধিত হচ্ছে, তাহলে তখন তারা খোঁজ নিয়ে তারা গেলেই তো পারতো। এখানে অভিমানের কোনো জায়গা নেই, মান অভিমান থাকলে ভালো জবাব দিতে পারতেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এনসিপির একজনকেও আমরা চেষ্টা করেছিলাম, আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা ব্যস্ততার কারণে হয়তো বা আসতে পারেনি, ডক্টর আব্দুল মান্নান। এই যে আপনারা জুলাই চেতনার বাইরে চলে গেলেন, মানে নাহিদ ইসলামের ভাষায়, কেন এরকম কেন করতে হলো আপনাদের? জুলাই অভ্যুত্থানের চেতনা আপনারা কেন বাইরে চলে গেলেন নাহিদ ইসলামের কথায়? না, ঠিক আছে, আপনি যেটা বলেছেন, নাহিদ ইসলাম যেটা বলেছে, আমরা মনে হয় এই অবস্থানে নাই। কারণ আমরা যদি এই স্বাক্ষর অনুষ্ঠানে না যেতাম সবাই, তাহলে এই বিষয়টা এখানে কিন্তু একটা স্টপ হওয়ার উপক্রমও দেখা দিতে পারতো। বিষয়টাকে কিন্তু এখনও আলোচনার টেবিলে রাখা হয়েছে, সিগনেচারের অপশনগুলোকে এখনও ওপেন রাখা হয়েছে, সংশোধন ওই দিন দুপুরবেলাও হয়েছে। তবে ঐকমত্য কমিশন যেটা করতে পারত, যে আগের দিনই এটাকে মেনে নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে
এই জায়গাটা যদি আগেই তাদেরকে বলে দিতে পারতো, পরের দিন এনসিপি সহ যদি তাহলে NCP র দায় কি? এটা এনসিপির দায় নাই। আমি মনে করি এনসিপি ঠিকই করেছে, কারণ তাদেরকে অ্যাট দ্য 11th আওয়ারে এসে বলা হবে যে আপনাদের দাবি মেনে নিলাম, এখন আসো। কখন দাবি মেনেছে? যখন একটা অঘটন অলরেডি ঘটে গিয়েছে। তাহলে কি এনসিপিকে দূরে সরিয়ে রাখার কোনো প্রক্রিয়া ছিল? এনসিপিকে দূরে সরে রাখার কোনো কৌশল থাকতে পারে, তবে সেই জায়গা থেকে জামাতের অবস্থান কি আমি খুব ক্লিয়ার বলতে চাই। জামাত এখানে সিগনেচার করার মাধ্যম দিয়ে এই বিষয়টাকে যেন দেশের ঐক্যমত হওয়ার যে জায়গাটা থেকে আমরা যতটুকু এগিয়েছি এটা থেকে ছিটকে না যায়, এখানে আমরা একটা বড় রোল প্লে করেছি। দ্বিতীয় হচ্ছে এনসিপি সহ অন্যান্য যারা সাইন করে নাই তাদের সাইন করার পথ তৈরি করা হয়েছে। তৃতীয়ত জামাত যেটা বলছে যে যদি এটার আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটের আয়োজন না করা হয় তাহলে আমরা সিগনেচার প্রত্যাহার করব। তাহলে এনসিপির এই চেতনার সাথে আমরা কিন্তু একমত, সেই জায়গাটা কিন্তু আমাদের রয়েছে। কাজেই এনসিপির সাথে আমাদের কোনো কি হয় নাই, ভুল বুঝাবুঝি হয় নাই। আমরা শেষ প্রশ্ন নীলুফার চৌধুরী মনি আপনাকে, যে গণভোট যেটা সেটি তো আপনার নির্বাচনের আগে চাচ্ছেন, জাতীয় নির্বাচনের, সেটি যদি না হয়, জামায়াত ইসলামী বললেন নেতা যে তারা এই সিগনেচার প্রত্যাহার করবে, এনসিপির যে চেতনা, এনসিপি যেটা চায় তারা প্রত্যাহার করবে, আপনারা কি করবেন? তাহলে এনসিপির এই দাবি পূরণে যে গণভোট নির্বাচনের আগে তাদের সাথে কতটা একাত্ম হবেন এনসিপিকে সঙ্গে রাখতে? নির্বাচনের আগেই তো গণভোট চাইবেন কি আপনারা, না চান না? তো আমরা তো নির্বাচনের দিন গণভোট চাই, আমরা গণভোটে রাজি হয়েছি, গণভোটটা তো রাজি হওয়ার কথাও না ছিল না, কিন্তু সবার প্রতি সম্মান দেখিয়ে আমরা রাজি হয়েছি। নির্বাচনের দিনে গণভোট হলে তো আপনার একই সাথে খরচ বাঁচতে পারছে। এই 1.5 বছরের মধ্যে 3বার ইলেকশন হওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না। জামায়াত সিগনেচার প্রত্যাহার করবে নির্বাচনের আগে গণভোট না হলে, তখন আপনারা কি করবেন? এটা তো আমাদের সঙ্গে সিগনেচার করে নাই, সিগনেচার করেছে সরকারের সাথে, আমাদের সঙ্গে তো আমরাও একজন সিগনেচার করেছি। জামাত প্রত্যাহার করলে আমাদের তো কিছু করার নাই। আপনার এনসিপি প্রত্যাহার করেছে, আমাদের কি করার আছে বলেন? আমরা আমাদেরটা করেছি, আমরা এইটুকু বলতে পারি, আমাদের তো এছাড়া বেশি কিছু বলার কিছু নাই। আমরা কজ দেখিয়েছি, জামাত কিন্তু কজ দেখাতে পারে না। কেন 1 মাস আগে নির্বাচন চায়, কেন নভেম্বরে নির্বাচন চায়, কেন তারা আগে নির্বাচন চায়, এটার কোনো সদুত্তর তাদের হাতে নাই। একটু সদুত্তর চাই। যে জামাত কেন 1 মিনিট বলেছে আগে চাই, সেটা আপা মনে হয় পড়েন নাই, দেখেন নাই, শোনেন নাই। কারণ জামাত চাই কেন, সদুত্তর তো অবশ্যই একটা জাতির 54 বছর পরে একটা অ্যাচিভমেন্ট হয়ে যাচ্ছে, সেটাকে আপনি আরেকটার সাথে যুক্ত করে দিয়ে এটাকে প্রশ্নবিদ্ধ করতে পারেন না। এখানে বহু টাকার ছড়াছড়ি নেই, এখানে শুধুমাত্র ব্যালট আছে আর নির্বাচনের কিছু লোক আছে, এছাড়া আর কোনো খরচ নেই। একটা জাতিকে, গণতন্ত্রকে সুসংহত করার জন্য এই ইনভেস্টমেন্ট একটা জাতি করতেই পারে, যাতে আমাদের নির্বাচন ব্যবস্থা এবং আমাদের এই জুলাই সনদের নিয়ে ওই জাতীয় নির্বাচনের সাথে এক করে দিয়ে, যেখানে ইতিপূর্বে রাজনৈতিক দলগুলোর কেন্দ্র দখল, ব্যালট দখলের যে মারামারির যে সংস্কৃতি আছে, ওইখানে যদি হয়ে যায় কোনো একটা 10টা কেন্দ্রের এটা ভোট বন্ধ হয়ে যায়, তখন জুলাই সনদ তো হ্যাঙ্গিং হয়ে যাবে। আমরা এটাকে আলাদা রাখতে চাচ্ছি, প্রশ্নের ঊর্ধ্বে রাখতে চাই। আপনারা কেন প্রশ্নবিদ্ধ করতে চান? জামায়াত নেতা বললেন আপনারা প্রশ্নবিদ্ধ করতে চাইছেন, এই মাত্র। আমরা কোনো প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না, তারা তাদের কথা বলছে, এটাই গণতন্ত্রের বিউটি। হ্যাঁ, আমরা যেটা বলছি যে এটা এক ধরনের একটা খরচ। 2 নাম্বার, এমপিরা তারা যে ধোয়াটা তুলেছে যে তাহলে এমপিরা এখানে খবরদারি করবে, এখানে এমপিরা সেই দিনও এমপিদের রেজাল্ট হবে মাত্র দাঁড়াবে, 2টা ব্যালট দেওয়া হবে, একটা ব্যালটের গণপরিষদ নির্বাচন, আরেকটা হলো এমপি ইলেকশন নিম্নকক্ষের। তো এমপিদের রেজাল্ট হবে সেই দিন হয়তো বা, কিন্তু আমি স্থানীয় নির্বাচনটা হলো তো একসাথে 3টা হয়ে যায়, খরচ অনেক বাঁচে। আমি শেষ করি। তো এখন এমপিরা 3 দিন লাগবে তাদের গ্যাজেট প্রকাশ হতে, খেয়াল করেন, 3 দিন গ্যাজেট প্রকাশ হলে এমপিরা বৈধ, এর আগে কিন্তু এমপিরা বৈধ না। কিন্তু নির্বাচনের ফলাফল, গণপরিষদ নির্বাচনের ফলাফল যা হবে ওই সময় ওইটা বৈধ, গ্যাজেট যখনই হোক ওইটা তার হারিয়ে যাবে না, এমপির ভোটটাও হারিয়ে যাবে না, কিন্তু এমপি ইমপ্লিমেন্ট করতে পারবে না ওই দিনই, যে কথাটা বলা হয়েছে সেটাই ইমপ্লিমেন্ট করতে পারবে না। প্রশ্নবিদ্ধ করছেন না? না, এটা কোনো প্রশ্নবিদ্ধই হবে না। এটা যার আলাদা আলাদা সেক্টর, ভোটটা একবারে হবে, ভোটের পাতাটাও আলাদা, সমস্যাটা কোথায় বলে একদমই 1 মিনিটে আমি কয়েকটা সেকেন্ডে শেষ করি। জুলাই সনদের স্পিরিট এবং জুলাই শহীদদের প্রতি মর্যাদা, জুলাই যোদ্ধাদের মর্যাদা, নতুন বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে এই গণভোটটা
নভেম্বরের ভিতরেই হয়ে বাংলাদেশকে একটা অনিশ্চয়তার হাত থেকে বাঁচানো আমাদের সবারই জরুরি। জি, ধন্যবাদ ডক্টর আব্দুল মান্নান, মজলিস শুরা সদস্য এবং সহকারী সেক্রেটারি জেনারেল, ঢাকা মহানগরী বাংলাদেশ জামায়াত ইসলামী। ধন্যবাদ নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এবং উনি একজন সাবেক সংসদ সদস্য। আপনার অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনলাম দুইজন বিশ্লেষকের কথা, দুইজন আলোচকের কথা, এবং আমরা ফ্যাক্ট চেকের চেষ্টা করলাম প্রতারক কারা, ফেসিস্টই বা কারা। এ দুটি আপনারা তাদের আলোচনা শুনলেন, আপনাদের কাছে স্পষ্ট হচ্ছে। দর্শক, আপনারা জানেন প্রতি রবিবার রাত 10টায় ফ্যাক্ট চেক সম্প্রচার হয়। আগামী রবিবার পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে।